মীর জাফর নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমেই আসে বিশ্বাসঘাতক, তাই না? কিন্তু যাদের পরিবারের নামের সাথে এই কথাটা জড়িয়ে আছে, মানে তারা নিজেরা কি ভাবেন, আজ আমরা বিবিসি বাংলার একটা প্রতিবেদন নিয়ে একটু গভীরে যাব। দেখব ইতিহাসের এই পরিচিত ছবির অন্য পিঠটা। প্রথমেই একটা জায়গার কথা বলি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি ছিলেন তো? হ্যাঁ। সেখান থেকে একটু এগোলেই একটা ভাঙা সিংহদরজা পড়ে। স্থানীয়রা বলেন নিমক হারাম দেউরি, মানে ভাবুন একবার, কি সাংঘাতিক নাম। হ্যাঁ, নিমক হারাম দেউরি। কথিত আছে ওটাই মির্জাফরের প্রাসাদ ছিল। আর ওই দরজা দিয়েই নাকি বন্দি নবাব সিরাজউদ্দৌলাকে ভেতরে নেওয়া হয়েছিল। সেরকমই বলা হয়, যদিও সিরাজের হত্যাকাণ্ড ঠিক কোথায় হয়েছিল তা নিয়ে কিন্তু একটু মতভেদ আছে। আচ্ছা, প্রতিবেদন কি বলছে? প্রতিবেদন দুটো দিকের কথাই বলছে। কেউ বলেন ওই মির্জাফরের প্রাসাদেই, আবার কেউ বলেন না, গঙ্গার ওপারে মনসুরগঞ্জ প্রাসাদ বলে একটা জায়গা ছিল, সেখানে মির্জাফরের ছেলে মানে মিরনের নির্দেশে হত্যা করা হয়। ও আচ্ছা, তার মানে লোকেশনের ব্যাপারেও একটু ধোঁয়াশা আছে। কিছুটা তো বটেই। ঐতিহাসিক ফারুক আবদুল্লার সূত্রে একটা ঘটনার কথাও জানা যায়। মানে সিরাজের দেহ যখন হাতির পিঠে চাপিয়ে ঘোরানো হচ্ছিল, তখন নাকি স্থানীয়রা বাধা দেয়। তখন সিপাহীরা দেহটা একটা কুয়োতে ফেলে পালিয়ে যায়। মানে ভয়ানক কাণ্ড। কিন্তু দেখুন, মীর জাফরের বংশধরদের মধ্যে আবার অন্য একটা কথাও শোনা যায়। কি রকম? তারা মনে করেন মিরনের নির্দেশে নয়, বরং সিরাজকে দুজন ব্রিটিশ সৈনিক গুলি করে মেরেছিল। কেউ কেউ এমনও বলেন মীর জাফর হয়তো সিরাজকে পালাতে সাহায্যও করতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা সেটা জেনে ফেলায় সেটা আর সম্ভব হয়নি। তাই নাকি? হ্যাঁ, এটা তো একেবারে অন্যরকম শোনাচ্ছে। হ্যাঁ, কোনটা সত্যি কোনটা বানানো এত বছর পর বলাটা সত্যি মুশকিল। এদিকে মীর জাফরের বংশধরেরা তো শুধু মুর্শিদাবাদে নেই, তাই না? সারা পৃথিবীতেই ছড়িয়ে আছেন শুনলাম। একদম। আর তাদের নাকি এখনও নবাব বা ছোটে নবাব বলে ডাকা হয়। প্রতিবেদনে দেখলাম পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, তিনিও নাকি এই বংশেরই। ঠিক তাই, তার জন্মও নাকি এখানেই। আচ্ছা, বংশপরিচয়ের ব্যাপারে তারা কি বলেন? তারা কিন্তু নিজেদের আরবের ইমাম হাসান ও হুসেনের বংশধর বলে দাবি করেন। ও হ্যাঁ, এবং এই দাবির সমর্থন কিন্তু পুরনো কিছু বইতেও পাওয়া যায়। যেমন ধরুন পূর্ণচন্দ্র মজুমদারের মসনদ অফ মুর্শিদাবাদ বা খন্দকার ফজলের আব্দের বইটাতেও, হাকিকত মুসলমানে বেঙ্গালাতে। তার মানে বেশ পুরনো শিকড়ের দাবি তাদের। হ্যাঁ, মীর জাফর নিজেও তো প্রথমে মুঘল অশ্বারোহী বাহিনীর বকশী ছিলেন, মানে সেনাপ্রধান। এমনকি আলীবর্দী খাঁ নাকি তাকে আর রায়দুর্লভ রামকে সিরাজের প্রতি অনুগত থাকার শপথও করিয়েছিলেন। কিন্তু এত কিছুর পরেও এলো পলাশির যুদ্ধ আর সেই কুখ্যাত বিশ্বাসঘাতক তকমাটা। সাধারণত তো আমরা জানি তিনি যুদ্ধে নিষ্ক্রিয় ছিলেন, ইংরেজদের সাথে যোগাযোগ রাখছিলেন। হ্যাঁ, এটাই তো প্রচলিত ধারণা। কিন্তু তার বংশধররা, তারা এটাকে কিভাবে দেখেন সেটাই জানতে চাইছি। তাদের ভাষ্যটা কিন্তু বেশ অন্যরকম। যেমন ধরুন সৈয়দ মোহাম্মদ বাকের আলী মির্জা, তিনি প্রশ্ন তুলেছেন মীর জাফর সেনাপতি ছিলেন ঠিকই, কিন্তু যুদ্ধের হুকুমটা কে দিয়েছিল। তাদের মূল কথাটা হলো যুদ্ধে অংশ না নেয়ার জন্য তাকে বিশ্বাসঘাতক বলা হয় ঠিকই, কিন্তু তিনি যে সত্যি জেনে বুঝে বিশ্বাসঘাতকতা করেছিলেন তার কি কোনো নক্কর প্রমাণ আছে? এটা একটা বড় প্রশ্ন। অবশ্যই, যদিও এই দাবিটা আমাদের চেনা ইতিহাসের সাথে একদমই মেলে না। তার মানে আমরা যে ইতিহাসটা পড়ে এসছি তার সাথে তাদের পারিবারিক স্মৃতি, তাদের যে ন্যারেটিভ, সেটার একটা সংঘাত হচ্ছে। ঠিক তাই। আর এই সংঘাতের বোঝা, এই বিশ্বাসঘাতকের তকমা তাদের বয়ে বেড়াতে হচ্ছে প্রায় ৩৫০ বছর ধরে। মীর জাফরের অষ্টম প্রজন্মের বংশধর সৈয়দা তারাত বেগমের একটা কথা রিপোর্টে আছে, খুব গুরুত্বপূর্ণ। কি বলেছেন তিনি? তিনি বলছেন ইংরেজরা মীর জাফরকে ব্যবহার করেছে, তাকে নিয়ে খেলেছে, আর দেশের মানুষ তাকে শিখণ্ডী বানিয়ে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তার একটা আক্ষেপের কথাও আছে, পরিবারের কেউ ভালো কিছু করলে লোকে বলে বাহ মুর্শিদাবাদের লোক, আর যেই না একটু খারাপ কিছু হলো অমনি লোকে বলে ওহ মীর জাফরের বংশধর তো। এই যে পরিচয়ের বিভ্রাট, এটা আজও তাদের বয়ে বেড়াতে হয়। এটা সত্যিই খুব দুঃখজনক, একটা ঐতিহাসিক ঘটনার ছায়া এতগুলো প্রজন্ম ধরে বয়ে বেড়ানো।
এখানেও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু মনে রাখা দরকার, কি সেটা? যে ব্রিটিশদের পক্ষ নেবার অভিযোগে মীর জাফরকে আমরা বিশ্বাসঘাতক বলি, সেই ব্রিটিশরাই কিন্তু তাকে নবাব বানানোর মাত্র ৩ বছরের মাথায় ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। তাই তো, এটা তো সত্যি। হ্যাঁ, পরে অবশ্য তার জামাই মীর কাসিমকেও সরিয়ে তাকেই আবার ফিরিয়ে আনে। মানে ১৭৬৫ সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনিই নবাব ছিলেন। আর তার কবর? কবরও কিন্তু এই প্রাসাদের এলাকাতেই, তাদের পারিবারিক গোরস্থানে। মানে আজকে আলোচনা থেকে একটা জিনিস খুব স্পষ্ট হলো। ইতিহাসের একজন যাকে আমরা প্রায় সবাই খলনায়ক হিসেবেই চিনি, সেই মীর জাফরকে নিয়ে তার উত্তরসূরিদের একটা সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি আছে। বিবিসি বাংলার রিপোর্টে উঠে আসা তাদের এই কথাগুলো আমাদের চেনা ধারণাগুলোকে সত্যি একটু নাড়িয়ে দেয়। একদম। আর এটা আমাদের একটা জরুরি প্রশ্ন সামনে দাঁড় করায়। ইতিহাস কি কেবলই বিজয়ের লেখা একটা গল্প, নাকি এর ভেতরে অনেক মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, কষ্ট, পারিবারিক স্মৃতি আর প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা অনেক আলাদা আলাদা আখ্যানও লুকিয়ে থাকে? একটা ঐতিহাসিক তকমা যে এতগুলো বছর ধরে একটা গোটা বংশের পরিচয়কে এভাবে প্রভাবিত করতে পারে, মীর জাফরের বংশধরদের এই অভিজ্ঞতা সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখায়। ঠিক। এটা আমাদের হয়তো নতুন করে ভাবতে শেখায় যে ইতিহাস বা ঐতিহাসিক চরিত্রদের যখন আমরা বিচার করি, তখন কতটা গভীরে যাই আর কতটা শুধু ওপরের ধারণা নিয়ে চলি।